আসসালামু আলাইকুম। কেমন আছেন জোশী ভাই? আশা করি আপনি এবং ভৌতিকতার সকল শ্রোতা বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান বলছি, শরীয়তপুর জাজিরা থানার কাজিরাহাট থেকে। আজকের ঘটনাটি আমি আমার এক বন্ধু জয়নালের কাছ থেকে কালেক্ট করেছি। যদি ভালো লাগে তবে নির্দ্বিধায় শেয়ার করে দিবেন। ঘটনাটির নাম দিবেন পুতুলবন্দি শয়তানের ঘটনা। শুরু করছি তাহলে আমার লেখা গল্প। আজ যখন রাতের নিস্তব্ধতা নেমে আসে, আমি নিজের অজান্তেই কান পেতে থাকি পাশের ঘরটার দিকে। একটা চাপা দীর্ঘশ্বাস, একটা অস্ফুট আর্তনাদ, বা হয়তোবা বিছানার চাদর খামছে ধরার শব্দ শোনার জন্য মনটা উন্মুক্ত হয়ে থাকে, কিন্তু কিছুই শোনা যায় না। এখন সেখানে শুধু জমাট বাঁধা নীরবতা, যা আমার বুকের ভেতরটা আরো বেশি ফাঁকা করে দিয়ে যায়। লোকে বলে যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই, সময় সব কত সারিয়ে দেয়। কিন্তু কিছু কত আছে এমনভাবে আত্মার গভীরে দাগ কেটে দেয়, যা সময়ের সাথে আরো বেশি দগদগে হয়ে ওঠে। আমার বোন নীলার সাথে যা ঘটেছিল তা তেমনই এক দগদগে ঘা, যা আমার বাকিটা জীবনকে হন্ট করে বেড়াবে। আমাদের পরিবারটা ছিল আর 10টা মধ্যবিত্ত পরিবারের মতোই। বাবা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, মা সংসারে খুঁটিনাটি নিয়ে ব্যস্ত, আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত। নীলা ছিল আমাদের সবার চোখের মণি। ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছিল। প্রাণচঞ্চল হাসি খুশি একটা মেয়ে। ওর হাসিতে পুরো বাড়িটা মুখর হয়ে থাকতো। বইয়ের পোকা ছিল, সাথে ছিল পুরনো জিনিসপত্র জমানোর অদ্ভুত সব শখ। পুরনো ঢাকার অলিগলিতে ঘুরে বেড়াতো, অ্যান্টিক দোকান থেকে এটা সেটা কিনে আনতো। ওর ঘরটা একটা ছোটখাটো জাদুঘর বলা চলে। ওর এই শখটা নিয়েই যে আমাদের জীবনে এমন অন্ধকার নেমে আসবে তা যদি দুঃস্বপ্নেও দেখতাম। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় বছর খানেক আগে। সেদিন নীলা কলেজ থেকে ফেরার পথে কোথা থেকে যেন একটা বিশাল আকারের আয়না কিনে এনেছিল। কাঠের ফ্রেমে খোদাই করা জটিল সব নকশা। কাজটা একটু খোলাটে, বয়সের ছাপ স্পষ্ট, দেখে বোঝা যাচ্ছিল জিনিসটা বহু বছরের পুরনো। দেখো ভাইয়া, কি সুন্দর জিনিসটা পেয়েছি, এক্সাইটেড হয়ে চিৎকার করে উঠেছিল নীলা। আমি ল্যাপটপে কাজ করছিলাম, ওর দিকে তাকিয়ে বললাম, এইটা আবার কোথা থেকে চুটালি? বাড়িতে তো আয়নার অভাব পড়েনি। আরে ধুর, তুমি বুঝবে না, এটা সাধারণ আয়না নাকি? এটা একটা ঐতিহাসিক আয়না। ভাবো তো, কত মানুষের প্রতিবিম্ব পড়েছে এর উপরে, কত ঘটনা দেখেছে এই আয়নাটা। ওর চোখের এই অদ্ভুত দৃশ্যটা দেখে আমি আর কিছুই বলিনি। মা অবশ্য একটু খুঁতখুত করছিল। এত পুরনো জিনিস ঘরে আনতে নেই মা, কোথায় কি থাকে কে জানে। নীলা মায়ের কথায় কান দেয়নি। নিজের ঘরে পড়ার টেবিলে ঠিক উল্টো দিকে দেওয়ালে ওটা টাঙিয়ে দিল। সেদিন থেকে যেন আমার পুরো পৃথিবীটা একটু একটু করে অচেনা হতে শুরু করলো। প্রথম দিকে পরিবর্তনগুলো ছিল খুবই সামান্য, এতটাই যে আমরা প্রায় কেউই খেয়াল করিনি। নীলা ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে থাকতো। কিছু জিজ্ঞেস করলে বলতো, নকশাগুলো দেখছি, কি অসাধারণ কাজ। আমরাও ভাবতাম নতুন জিনিস নিয়ে মেতে আছে, কদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু হলো তার উল্টোটা। ও ধীরে ধীরে কেমন যেন চুপচাপ হয়ে যেতে লাগলো। যে মেয়েটা সারাক্ষণ বক বক করতো, সে হঠাৎ করে নিজের ঘরের ভিতরে সময় কাটাতে শুরু করলো। খাওয়া দাওয়া কমিয়ে দিল। রাতের বেলা প্রায় জেগে থাকতো। জিজ্ঞেস করলে বলতো, ঘুম আসে না রে। একদিন রাতের বেলা পানির বোতল নিতে রান্নাঘরে যাওয়ার সময় ওই ঘরের সামনে গিয়ে যাচ্ছিলাম। দরজাটা সামান্য ভেজানো ছিল, ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসছিল। ভাবলাম হয়তোবা ফোনে বন্ধুর সাথে কথা বলছে, কিন্তু কৌতূহল বশত একটু উঁকি দিতেই আমার বুকের রক্তটা হিম হয়ে গেল। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের সাথে তাকিয়ে অনর্গল কথা বলে যাচ্ছে, কিন্তু যে ভাষায় কথা বলছে সেটা বাংলা বা ইংরেজি নয়। কেমন যেন খসখসে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বিচিত্র এক ভাষায় কথা বলছে, যার একটা অক্ষর আমি বুঝতে পারছিলাম না। আমার উপস্থিতি টের পেয়ে হয়তোবা ও থেমে গেল, ঘুরে আমার দিকে হিম শীতল চোখে তাকালো, যে শির দ্বারা আমার ঠান্ডা স্রোত বয়ে গেল। কে দেখছিস? ওর কণ্ঠস্বরটা কেমন যেন অস্বাভাবিক রকমের ভারী শোনালো। আমি ঢোক গিলে বললাম, না রে, কিছু না।
কার সাথে কথা বলছিলি? কারোর সাথে না, নিজের সাথে। গলার ভিতরে কেমন যেন একটা দম বন্ধ করা অবস্থা ছিল, ভয় ভয় লাগছিল। ও আমার চোখের সামনে রীতিমতো দরজাটা ধরাম করে বন্ধ করে দিল। পরদিন সকালে আমি মাকে ব্যাপারটা জানাতে তিনি উড়িয়ে দিলেন, বললেন, পড়াশোনার চাপ হয়তোবা এমন করতেছে। সাইকোলজির বইয়ের পড়েছিলাম, মানুষ একা একা কথা বলে মাঝে মাঝে, এটাই স্বাভাবিক। আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারলাম না। এর কয়েকদিন পর থেকে শুরু হলো আসল উপদ্রব। নীলার ঘর থেকে প্রায় অদ্ভুত শব্দ শোনা যেত। কখনো কখনো মনে হতো কেউ দেয়াল আঁচড়াচ্ছে, কখনো ভারী কিছু মাটিতে ফেলার শব্দ। একদিন মা ওর ঘর গোছাতে গিয়ে দেখেন ওর বিছানার চাদর জায়গায় জায়গায় ছেঁড়া, যেন কেউ নখ দিয়ে ছিঁড়ে ফেলেছে। দেয়ালে কালির দাগ, বইপত্র সব কিছু এলোমেলো। অথচ নীলাকে জিজ্ঞেস করলে ও বলতো ও কিছুই জানে না। লক্ষ্য করলাম আমার শারীরিক পরিবর্তনও ঘটছে। চোখের নিচে কালি জমে উঠেছিল, ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রায় বলতো ওর নাকি শীত লাগছে, অথচ তখন ছিল ভরা গ্রীষ্মকাল। ঘরের ভেতরে চাদর মুড়ি দিয়ে বসে থাকতো। ওর আচরণ দিন দিন হিংস্র হয়ে উঠেছিল। সামান্য কথায় ওর রেগে যেত, চিৎকার চেঁচামেচি করতো। একদিন বাবা ওকে পড়ার জন্য বকা দিতে ওর বাবার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন এখনই ঝাঁপিয়ে পড়বে। ওর চোখ দুটো এমন এক পাশবিক হিংস্রতা ছিল যা দেখে আমার বাবাও রীতিমতো চমকে উঠেছিলেন। আমরা বুঝতে পারছিলাম কিছু একটা তো গড়বড় হচ্ছে, কিন্তু কি হচ্ছে তা ধরতে পারছিলাম না। ভাবলাম হয়তো মানসিক কোনো সমস্যা। একজন নাম করা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। ডাক্তার নীলার সাথে একা কথা বললেন, আমাদের সাথে কথা বললেন, কিছু ওষুধ লিখে দিলেন আর বললেন, ডিপ্রেশন আর স্ট্রেস থেকে এমনটাও হতে পারে, চিন্তা করবেন না। ওষুধ খেলে এবং নিয়মিত কাউন্সিলিং করলে আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই হলো না, বরং পরিস্থিতি আরো খারাপের দিকে চলে গেল। ওষুধ খেতে চাইতো না, জোর করে খাওয়াতে গেলে হিংস্র আরো ভয়ঙ্কর আচরণ করত। একদিন রাতে যা ঘটলো, তারপর আমাদের আর কোনো সন্দেহ রইল না যে এইটা কোনো মানসিক রোগ নয়, এটা শয়তান ঘটিত কোনো বিষয়। রাত তখন প্রায় 2টো। হঠাৎ করে নীলার ঘর থেকে কিছু একটা ভাঙার বিকট শব্দে আমাদের ঘুমটা ভেঙে গেল। আমি আর বাবা ছুটে ওর ঘরের দিকে গেলাম। দরজা ভেতর থেকে বন্ধ। আমরা ধাক্কাধাক্কি করতে লাগলাম, নীলা, নীলা, দরজা খোলো, কি হয়েছে? ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। কয়েক মুহূর্ত পর একটা চাপা গোঙানির শব্দ। ভয়ে আমাদের আত্মা শুকিয়ে গেল। বাবা আর আমি মিলে গায়ের জোরে দরজাটা ভাঙার চেষ্টা করতে লাগলাম। কয়েকবার ধাক্কার পর ছিটকানিটা ভেঙে দরজাটা খুলে গেল। ভেতরে দৃশ্যটা দেখার পর আমরা হতবাক হয়ে গেলাম। আমরা যেন প্রস্তুতি ছিলাম না এমন দৃশ্য দেখব। ঘরের আলো নেভানো, শুধু রাস্তার আবছা আলোয় এসে পড়ছে। সে আলো আধারিত আমরা দেখলাম নীলা বেঁচেতে পড়ে আছে, আর তার সামনে বিশাল আয়নাটা ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। কাঁচের টুকরো সারা ঘরে রীতিমতো ছড়িয়ে ছিটে আছে। নীলার হাত পা কাঁচের টুকরোয় কেটে গেছে, রক্ত পড়ছে, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও দুটো হাত দিয়ে রীতিমতো বড় গাছের টুকরো ধরে বেঁচের ওপরে কিছু একটা আঁকিবুকি করার চেষ্টা করছে। আর ওর মুখ দিয়ে যে শব্দটা বের হচ্ছে সেটা কোনো মানুষের কণ্ঠস্বর হতেই পারে না। কেমন যেন দুটো কণ্ঠস্বর একসাথে মিশে একটা বিকৃত আওয়াজ তৈরি হয়েছে। একটা নীলার, অন্যটা আরো গভীর কর্কশ আর পুরুষালী। বাবা চিৎকার করে উঠলেন, নীলা, মা, কি করছিস তুই? বাবার গলা শুনে আমাদের দিকে মুখ ফেরালো। অন্ধকার ওর চোখ দুটো রীতিমতো অস্বাভাবিক চঞ্চল করছিল। মুখটা রীতিমতো রক্তে মাখা, আর ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক বিভৎস হাসি। সেই পুরুষালী গলায় সে বলে উঠল, ওকে ডাকছিস? ও তো আর নেই, এখন শুধু আমি আছি। কথাটা শুনে আমার পায়ের তলার মাটি রীতিমতো সরে গেল। এটা কোন নীলা? আমার সে আদরের ছোট বোনটা তো এমন নয়। আমি সাহসে ভর করে ওর দিকে এগিয়ে যেতে হাতের কাঁচের টুকরোটা আমার দিকে রীতিমতো ছুঁড়ে মারলো। একটুর জন্য আমার মুখে লাগলো না, তারপর হঠাৎ করে নিজের মাথাটা দেয়ালে ঠুকতে শুরু করলো। সাথে সে বিকৃত বিকট স্বরে চিৎকার।
আমরা ওকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর শরীরে তখন যেন অশরীর শক্তি ভর করেছে। আমি আর বাবা মিলেও ওকে সামলাতে পারছিলাম না। কোনো উপায় না দেখে আমি দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে দৌড়ে নিয়ে আসলাম। বাবা আর আমি মিলে অনেক কষ্টে ওর পা দুটো রীতিমতো বেঁধে ফেললাম, এবং ও তখন ছটফট করছিল। সে দুর্বদ্ধ ভাষায় অনর্গল বকাবকি করে যাচ্ছিল। সে রাতে আমরা কেউ এক ফোঁটা ঘুমাতে পারিনি। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা বুঝতে পারলাম ডাক্তার বা ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা করা সম্ভব হবে না। এর শিকড় আরো অনেক গভীর। আমার এক দুঃসম্পর্কের চাচা ছিলেন, যিনি এসব প্যারানর্মাল এবং অতি প্রাকৃত বিষয় নিয়ে চর্চা করতেন। উপায়ন্তর না দেখে বাবাই তাকে ফোন করলেন। সব ঘটনা শুনে তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা সম্ভবত খুব খারাপ কিছুর পাল্লায় পড়েছ। আমি একজনের ঠিকানা দিচ্ছি। তার নাম রেজাউল করিম। তিনি কোনো ফকির বা ওঝা নন, বরং এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন। তাকে একবার খবর দিয়ে দেখো, অথবা তিনি কোনো সাহায্য করতে পারবেন। সেই মুহূর্তে রেজাউল করিম ছিলেন আমাদের শেষ ভরসা। আমরা জানতাম না এই একটা ফোন কল আমাদের এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে ঠেলে দিবে, যা শুধু আমাদের পরিবারকে নয়, বরং অস্তিত্বের অন্ধকারতম দিকে রীতিমতো আমাদেরকে পরিচয় করিয়ে দেবে। আমরা তখন কেমন ঝড়ের পূর্বাভাস পেয়েছিলাম। আসল ঝড়টা যে কতটা বিধ্বংসী হতে চলেছিল তার কোনো ধারণাই আমাদের ছিল না। চাচার কাছ থেকে রেজাউল করিম সাহেবের ফোন নাম্বারটা পাওয়ার পর এক মুহূর্ত দেরি করিনি। কাঁপা কাঁপা হাতে ফোন করতেই ওপাশ থেকে ভেসে এলো এক শান্ত স্থির কণ্ঠস্বর। আমার পরিচয় এবং সমস্যার কথা শুনে তিনি কোনো রকম বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করলেন না। শুধু তিনি বললেন, আমি আসছি, ঠিকানাটা মেসেজ করে দিন। আর হ্যাঁ, রোগীর শরীর থেকে রক্ত পড়াটা যে কোনো উপায় বন্ধ করার চেষ্টা করুন, এবং তাকে কোনোভাবে একা ছাড়বেন না। তার কণ্ঠের শীতল নিশ্চয়তা আমাদের ভেতরের ভয়টাকে আরো কমানোর বদলে যেন আরো বাড়িয়ে দিল। মনে হলো এই মানুষটি জানেন তিনি কিসের সম্মুখীন হতে চলেছেন। পরের কয়েকটা ঘন্টা আমাদের জন্য ছিল সাক্ষাৎ নরক। নীলাকে আমরা ওই ঘরে রেখেছিলাম, কিন্তু ওর হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার সে সাহস আমাদের হয়নি। ও নিস্তেজ হয়ে পড়েছিল, চোখ দুটো সিলিংয়ের দিকে স্থির হয়ে গেছিল। মাঝে মাঝে শুধু বিড়বিড় করে সে দুর্বদ্ধ ভাষায় কি সব বলছিল। ওর কেটে যাওয়া হাত পা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছিলাম, কিন্তু যন্ত্রণার কোনো চিহ্ন ওর মুখে ছিল না। যেন শরীরটা ওর, কিন্তু ভিতরে যে আছে তার কোনো অনুভূতি নেই। মা নীলার পাশে বসে নিঃশব্দে কোরআন শরীফ পড়ছিলেন আর কাঁদছিলেন। বাবা ঘরের বাইরে বারান্দায় পায়চারি করছিলেন। তার কাঁধ দুটো যেন দুশ্চিন্তার ভারে ঝুঁকে পড়েছে। আমাদের সাজানো গোছানো বাড়িটাকে মনে হচ্ছিল বৃত্তপরি। প্রত্যেকটা সেকেন্ডে যেন এক একটা ঘন্টার মতো দীর্ঘ। দুপুরের দিকে কলিং বেল বেজে উঠল। আমি প্রায় দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। বাইরে দাঁড়িয়েছিল 50 ঊর্ধ্ব এক ভদ্রলোক। সাধারণ পায়জামা পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে একটা পুরনো চামড়ার ব্যাগ। তার চেহারায় এমন কিছু ছিল যা একই সাথে ভরসা যোগায়, আবার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়। তার স্থির চোখ দুটো যেন এক্সরের মতো করে আমার ভেতরে পড়ছিল। আমি রেজাউল করিম, শান্ত গলায় তিনি বললেন। আমি তাকে ভেতরে নিয়ে আসলাম। বাবা এগিয়ে এলেন। রেজাউল করিম সাহেব বাবার কাঁধে হাত চেকে বললেন, আমি শুনেছি, আগে মেয়েটিকে দেখতে চাই। আমরা তাকে নীলার ঘরে নিয়ে গেলাম। দরজার সামনে এসে তিনি এক মুহূর্তের জন্য থামলেন। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলেন, যেন ভেতরের বাতাস পরখ করে দেখছেন। তারপর ধীর পায়ে ভেতরে ঢুকলেন। আমরাও তার পিছু পিছু ঢুকলাম। নীলা তখন সেভাবেই পড়েছিল। রেজাউল সাহেবের উপস্থিতি টের পেয়ে হয়তোবা ও ধীরে ধীরে মাথাটা ঘোরালো। ওর সে শূন্য দৃষ্টি এসে পড়ল রেজাউল সাহেবের উপরে। আর ঠিক তখনই ঘরের পরিবেশটা আরো কয়েক ডিগ্রি শীতল হয়ে গেল। আমাদের গায়ে লোম দাঁড়িয়ে গেল। নীলার ঠোঁটের কোণে ফুটে উঠল বিভৎস এক হাসি। এসেছিস তাহলে? সেই দৈত্যাকার ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠ আরো বেশি স্পষ্ট। পাঠিয়েছে বুঝি তোকে? তোর মতো অনেককে গিলে খেয়েছি আমি। রেজাউল সাহেব একটু বিচলিত হলেন না। তিনি শান্তভাবে তার ব্যাগটা মাটিতে রাখলেন। তারপর নীলার দিকে না তাকিয়ে পুরো ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। ভাঙা আয়নার টুকরো, সে দেয়ালে শুকিয়ে থাকা রক্তের দাগ, মেঝেতে কাঁচ দিয়ে আঁকা হিজিবিজি চিহ্ন, সবকিছুই তিনি গভীর মনোযোগ দিয়ে দেখলেন। অনেক পুরনো আর শক্তিশালী, তিনি আপন বনেই যেন বললেন। তারপর নীলার দিকে ফিরলেন। ওর বিছানার পাশে একটা টুল নিয়ে এসে বসলেন। ওর চোখের দিকে সরাসরি তাকিয়ে শীতল গলায় বললেন, যার ঘরে এসেছিস
তার নাম কি? নীলার উপরে সেই সন্তানটা বিকট স্বরে বলল, নাম দিয়ে কি করবি? তোর শেষকৃত্যর নামটা ব্যবহার করবি? আমি তোর নাম জানতে চাইনি, আমি জানতে চেয়েছি শরীরটা যার তার নাম কি। প্রশ্নটা শুনেই যেন নীলার ভেতরে থাকা সত্তাটা থমকে গেল, ওর মুখের হাসিটাও বেরিয়ে গেল, চোখ ফুটে উঠল তার তীব্র ঘৃণা। কয়েক মুহূর্ত কোনো কথা বলল না, তারপর ফ্যাঁস ফ্যাঁস করে বলল, নীলা। মনে আছে তাহলে? নীলাকে উদ্দেশ্য করে রেজাল সাহেব বললেন, এখনো পুরোপুরি দখল করে নিতে পারিসনি, এখন ওর চেতনার কিছু অংশ বাকি আছে। আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, স্বেচ্ছায় শরীর ছেড়ে চলে যা, না হলে তোর পরিণতি কিন্তু ভালো হবে না। ভয় দেখাচ্ছিস? এই শরীর আমার, ওর সব কিছু আমার, ওকে আমি নিয়ে যাব। রিজাল সাহেব আর কোনো কথা বললেন না, তিনি উঠে দাঁড়ালেন এবং ইশারায় ঘর থেকে বেরিয়ে আসতে বললেন। বাইরে এসে তিনি বাবাকে বললেন, পরিস্থিতি বেশ জটিল, সাধারণ কোনো আত্মা বা জিন নয়, এটা আরো প্রাচীন শক্তিশালী। এটা প্রেত। আয়নাটা ছিল একটা দরজা, কোনোভাবে সেটা মোটামুটি খুলে গেছে আর সত্তাটা জেগে গেছে। নীলার জীবনের শক্তি শুষে নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মায়ের কান্নার আওয়াজ রীতিমতো বেড়ে গেল এই কথাটা শুনে। আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো? রিজাল সাহেব বাইরের দিকে তাকালেন, তার চোখে রীতিমতো এক প্রকার দুশ্চিন্তার ছাপ। চেষ্টা করতে হবে, এর জন্য আপনাদের সবার সাহায্যের প্রয়োজন। মনে জোর রাখতে হবে, শক্ত হতে হবে, ভয় পেলে চলবে না। ভয় ওদের প্রধানের অস্ত্র, বুঝলেন? আপনারা যত ভয় পাবেন ওরা তত শক্তিশালী হবে। এরপর তিনি আমাদের করণীয় বুঝিয়ে দিতে লাগলেন। তার নির্দেশনা ছিল অদ্ভুত এবং নির্দিষ্ট। প্রথমত নীলার ঘর থেকে ভাঙা আয়নার প্রতিবিম্ব বা প্রতিটি টুকরো সাবধানে একটা কালো কাপড়ে মুড়ে ফেলতে হবে। তারপর সে পুঁটলিটা বাড়ির বাইরে কোথাও গভীর গর্ত করে পুঁতে দিতে হবে, যেখানে মানুষের চলাচল কম। দ্বিতীয়টা হচ্ছে বাড়ির সমস্ত জানালায় আর দরজায় বিশেষ কিছু গাছের পাতা ঝুলিয়ে দিতে হবে। তিনি তার ব্যাগ থেকে শুকনো কিছু পাতা বের করে নিলেন, যা থেকে তীব্র একটা পবিত্র গন্ধ বেরোচ্ছিল। তৃতীয়টা হচ্ছে আজ সূর্যাস্তের পর থেকে পুরো বাড়িতে কোনো আমিষ রান্না করা চলবে না, শুধুমাত্র নিরামিষ, তাও লবণ ছাড়া। চতুর্থ এবং সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে মানসিক প্রস্তুত থাকতে হবে। তিনি বললেন, আমি কাল রাতে আসব, আসল কাজটা তখন শুরু হবে। এই সময়টা আপনাদের উপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করবে, আপনাদের দুর্বলতা নিয়ে খেলা করবে। বিভ্রান্ত হবেন না, একে অপরের উপরে বিশ্বাস হারাবেন না, কেমন? তার কথা মতো আমরা কাজে লেগে গেলাম। আমি আর বাবা মিলে খুব সাবধানে কাঁচের টুকরোগুলো ব্যবস্থা করতে লাগলাম। প্রতিটি টুকরো তোলার সময় মনে হচ্ছিল যেন আগুনের হলকা হাতে নিচ্ছি। পুঁটিটা নিয়ে আমি বাড়ির পেছনের জঙ্গলের মতো একটা জায়গায় গেলাম। মাটি খুঁড়ে গিয়ে দেখি মাটি অসম্ভব শক্ত, যেন কেউ চায় না আমি গর্ত করি। ঘেমে নে রীতিমতো একাকার হয়ে কোনো মতে কাজটা শেষ করে বাড়ি ফিরলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাত নামার সাথে সাথে বাড়ির ওপরে যেন একটা অশুভ ছায়া নেমে এলো। রেজাল সাহেবের কথা মতো আমরা লবণ ছাড়া রুটি আর সবজি খেলাম, কিন্তু খাবারটা গলায় আটকা যাচ্ছিল। নীলার ঘর থেকে কোনো শব্দ আসছিল না, কিন্তু নিস্তব্ধই ছিল বরং সবচেয়ে ভয়ঙ্কর। মনে হচ্ছিল ঝড়ের আগে শান্ত অবস্থা। রাতে আমি আর আমার ঘরে শুয়েছিলাম, কিন্তু ঘুম চোখে ছিল না। হঠাৎ শুনলাম কেউ আমার দরজায় টোকা দিচ্ছে। ভাইয়া, দরজাটা খোলো। নীলার কণ্ঠস্বর কিন্তু একদম স্বাভাবিক। আমার সেই পুরনো আদরের বোনটা আনন্দে নেচে উঠল। আমি প্রায় উঠে পড়েছিলাম দরজা খোলার জন্য। পরক্ষণে রেজাল সাহেবের সতর্কতা বাণী মনে পড়ল। তিনি বলেছিলেন, ও আমাদের দুর্বলতা নিয়ে খেলবে। আমি আর সাড়া না দিয়ে চুপচাপ করে রইলাম। ভাইয়া, আমার না খুব ভয় করছে, প্লিজ দরজাটা খোলো না, ওরা আমাকে মেরে ফেলবে। এবার নীলার গলার কান্নার সুর আমার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। নিজের বোনের এমন আকুতি শুনে কোনো ভাই স্থির থাকতে পারে? তবু আমি নিজেকে সামনে নিলাম, দাঁতে দাঁত চেপে বিছানায় পড়ে রইলাম। বাইরের কান্নার শব্দটা ধীরে ধীরে হাসিতে রূপান্তরিত হলো। সে বিকট পুরুষালী হাসি। ভেবেছিলিস হবে সত্যি তোর বোন? বজ্ঞা! আমার শরীর শিউরে উঠল। বুঝতে পারলাম
খেলা তো শুরু হয়ে গেছে। শুধু আমি নই, বাবা মায়ের সাথে একই রকম ঘটনা ঘটলো। সত্তাটা কখনো আমার মৃত দাদির গলায় মাকে ডাকছিল, কখনো বাবার কোনো পুরনো ভুলের কথা বা বলে রীতিমতো মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছিল। আমরা বুঝতে পারছিলাম রেজাল্ট সাহেব যা বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্যি। এই অদৃশ্য যুদ্ধ চলছিল আমাদের বাড়িতে, যেখানে আমাদের প্রতিপক্ষ আমাদের চেনা মুখ আর কণ্ঠ ব্যবহার করে আমাদেরকে ঘায়েল করতে চাইছে। পরদিন সকালটা এলো একরাশ ক্লান্তি আর আতঙ্ক নিয়ে। নীলাকে সারাদিন কোনো খাবার দেওয়া যায়নি, ও কিছুই মুখে তোলেনি, শুধু এক দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়েছিল। ওর শরীরটা আরো শুকিয়ে গেছে, চোখ দুটো রীতিমতো গর্তে ঢুকে গেছে। ওকে দেখলে মনে হচ্ছিল ওর ভেতরের জীবনের শক্তিটুকু কিছু ডিংড়ে বের করে নিচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেজাল্ট সাহেব এলেন। এবার তার সাথে আরো একজন লোক, বয়স্ক কিন্তু বেশ শক্তপোক্ত, তার হাতে একটা বড় পুটলি। রেজাল্ট সাহেব ঘরে ঢুকে বললেন, প্রস্তুত হন, আজ রাতে শেষ দেখতে হবে। আমি যা যা বলবো ঠিক তাই তাই করবেন, কোনো অবস্থাতে আমার নির্দেশ অমান্য করা যাবে না। তিনি আর তার সঙ্গী মিলে নীলার ঘরের ঠিক সামনেই বসার ঘরটা খালি করতে লাগলেন। ঘরের মাঝখানে তারা বিশেষ এক ধরনের সাদা পাউডার দিয়ে একটা বড় বৃত্ত আঁকলেন। বৃত্তের চারপাশে আঁকলেন দুর্বদ্ধ কিছু চিহ্ন। পুটলি থেকে বের করলেন কিছু মোমবাতি, একটা পিতলের পাত্রে রাখা পানি আর কিছু শুকনো লতা পাতা। সব আয়োজন শেষ করে তিনি আমাদের দিকে ফিরলেন। তার মুখটা কঠিন, চোখ দুটো ইস্পাতের মতো ধারালো। তিনি বললেন, এখন আমরা নীলাকে বৃত্তের ভেতরে নিয়ে আসবো, তারপরে যা হবে তার জন্য প্রস্তুতি থাকুন আপনাদের, ঠিক আছে? দরজা একবার বন্ধ হলে সকাল হওয়ার আগ পর্যন্ত খুলবে না। আর যাই শুনুন না কেন, কেউ বৃত্তের বাইরে ঢোকার চেষ্টা করবেন না। আপনাদের বিশ্বাসে একমাত্র নীলার বর্ম, বুঝলেন? বাবার সাহায্যে আমি প্রায় অচেতন নীলাকে পাঁচাকলো করে তুলে বৃত্তের ঠিক মাঝখানে শুয়ে দিলাম। ওকে ছোঁয়ার সাথে সাথে আমার শরীর যেন বরফ হয়ে গেল। বৃত্তের ভেতরে শোয়ানোর সাথে সাথে নীলা চোখ খুলে ফেলল, কিন্তু সেই চোখে কোনো পরিচিত লেশ মাত্র নেই। সেখানে শুধুমাত্র দাও দাও করে জ্বলছে এক ঘৃণা, এক আক্রোশ। সে আমাদের দিকে তাকিয়ে এমন এক ভাষায় চিৎকার করে উঠল যা কোনো মানুষের পক্ষে উচ্চারণ করা সম্ভবই নয়। সে চিৎকার করে ঘরের দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠল। আমাদের বুঝতে বাকি রইল না, আসল লড়াইটা তো কেবল শুরু হতে চলেছে। নীলা বৃত্তের মধ্যে শোয়ানোর পর থেকে অপার্থিব চিৎকারে আমাদের সবার কানে তালা হয়ে গিয়েছিল। ঘরের আসবাবপত্র, দেয়ালের ঘড়ি, এমনকি আমাদের বুকের পাঁচর পর্যন্ত যেন সেই শব্দের কম্পনে থরথর করে কাঁপছিল। রেজাল্ট করিম সাহেব এবং তার সঙ্গী লোকটি অবিচল ছিল। তাদের চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই, আছে শুধু ইস্পাত কঠিন সংকল্প। বাবার আমি কোনো রকমে মাকে ধরে রেখেছিলাম, যিনি নিজের মেয়ের এই অবস্থা দেখে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল। রেজাল্ট সাহেব তার সঙ্গীকে ইশারা করলেন। লোকটি তার পুটলিটা রীতিমতো থেকে চার কোনাটা পাথরের মতো জিনিস বের করে বৃত্তের ঠিক বাইরে রাখলেন এবং মোমবাতিটা নির্দিষ্ট নকশা অনুযায়ী বৃত্তের চারপাশে জ্বালিয়ে দিলেন। হলদে মোমের আলোয় ঘরের ভেতরের ছায়াগুলো জীবন্ত হয়ে উঠল। তারপর রেজাল্ট সাহেব তার জলগম্ভীর কণ্ঠে বিড়বিড় করে কিছু পাঠ করতে শুরু করলেন। তার ভাষাটা আরবি বা ফার্সির মতো শোনাচ্ছিল, কিন্তু তার উচ্চারণ স্বরসংক্ষেপ ছিল এতটাই ভিন্ন ও শক্তিশালী যা মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন একটা অদৃশ্য চাবুকের মতো গিয়ে নীলার শরীরে বিঁধে যাচ্ছে। পাঠ শুরু হওয়ার সাথে সাথে নীলার ভেতরের সত্তাটা আরো হিংস্র হয়ে উঠল। ও বৃত্তের ভেতরে ছটফট করতে লাগলো, যেন কেউ ওকে গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিচ্ছে। সাদা পাউডারের অদৃশ্য দেয়ালটা ও বারবার পার করাবার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই ওর শরীরটা যেন অদৃশ্য শক্তিতে ধাক্কা খেয়ে পেছনে ছিটকে পড়ছিল। বন্ধ কর, সেটা বন্ধ কর পুরো শয়তান, কর্কশ এক কণ্ঠে কথাগুলো বলছিল। তোকে আমি ছিঁড়ে ফেলবো, তোর বংশে আমি চিহ্ন মিটিয়ে দেব। রেজাল্ট সাহেব সেটাকে কর্ণপাত করলেন না। তিনি অপার্থিব তার পাঠ চালিয়ে যেতে লাগলেন। তার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো, কিন্তু কণ্ঠস্বর কাঁপছিল না, বরং মুহূর্তের জন্য একবারে চলে যাচ্ছিল। হঠাৎ করে সদাটা তার কৌশল বদলালো। হিংস্রতা ছিল এবার ধরল মায়ার জাল। ও আমার মায়ের দিকে তাকালো। ওর মুখটা মুহূর্তের মধ্যে পাল্টে গিয়ে ছোট্ট ডিরার মতো অসহায় হয়ে গেল। চোখের জল এনে ভাঙা ভাঙা গলায় বলল, মা, ও মা, আমাকে বাঁচাও, খুব কষ্ট হচ্ছে।
উনি আমাকে পুড়িয়ে ফেলছেন। তুমি আমাকে ভেতরে নিয়ে আসো মা। মা, তুমি না আমার মা। এই দৃশ্য আর আকুতি সহ্য করার মতো ছিল না। মা কান্নায় ভেঙে পড়লেন। বাবার বাঁধন ছাড়িয়ে তিনি বৃত্তের দিকে ছুটে যেতে চাইলেন। আমার সোনা মা, আমি আসছি। খবরদার, খবরদার! সিংহের মতো গর্জে উঠলেন রেজাউল সাহেব। এক পাও এগোবেন না। ওটা আপনার মেয়ে নয়, ওটা মরিচিকা। আপনাদের দুর্বলতা ব্যবহার করার চেষ্টা করছে, বুঝতে পারছেন না? বাবা আর আমি অনেক কষ্টে মাকে আটকালাম। সন্তানটা দেখলো এই চালেও কাজ হচ্ছে না। এবার ও বাবার দিকে ফিরে তাকালো। ওর কণ্ঠস্বরটা বদলে গিয়ে মৃত দাদার কণ্ঠে মতো শোনালো। খোকন, তুই তোর বাবাকে দেয়া কথাটা রাখতে পারিসনি। তোর দুর্বলতার জন্যই আজ তোর মেয়ের এই অবস্থা। তুই একটা ব্যর্থ বাবা, ব্যর্থ স্বামী, ব্যর্থ সন্তান। বাবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি দেখলাম তার আত্মবিশ্বাসের দেয়ালটা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন, একবার নীলার দিকে তাকালেন। সতরা এবার তার শেষ অস্ত্রটা প্রয়োগ করলো আমার উপরে। ও সরাসরি আমার চোখের দিকে তাকালো। সেই ঘৃণা ভরা দৃষ্টি আমার আত্মাকে এই ফোর করে দিচ্ছিল। সচল, সব কিছুর জন্য তাই তুই তোর ভবিষ্যৎ আয়নাটা রাখতে দিয়েছিলিস। তুই যদি সেদিন বারণ করতি তাহলে আজ কিছু হতো না। তোর বোনের এই পরিণতির জন্য তুই দায়ী। তুই একজন খনি সাজল। আমার মাথাটা ঘুরে উঠলো। বুকের ভিতরে তীব্র অপরাধ বোধ রীতিমতো দুমড়ে মুচড়ে যেতে লাগলো। হ্যাঁ, আমি তো দায়ী। আমি কেন ওকে আটকালাম না? আমার জন্য তো আজ নীলারই অবস্থা। আমার চোখ ঝাপসা হয়ে এলো, পা দুটো যেন অবশ হয়ে আসতে লাগলো। মন দেবেন না, ওর কথা কোন রকম মন দেবেন না। রেজাউল সাহেব রীতিমতো চিৎকার করে যেন অনেক দূর থেকে ভেসে এলো। ও আপনাদের বোনকে বিষিয়ে দিতে চাইছে, নিজের উপর বিশ্বাস রাখুন। তার কথাগুলো আমার চেতনায় আঘাত করলো। আমি দাঁতে দাঁত চেপে নিজেকে সোজা রাখলাম। বুঝতে পারলাম আমরা যদি মানসিকভাবে ভেঙে পড়ি তাহলে রেজাউল সাহেব একা এই লড়াইটা জিততে পারবেন না। আমাদের মানসিক দৃঢ়তা দেখে সত্তাটা যেন এবার খেপে গেল। ওর শেষ চেষ্টাটা ব্যর্থ হয় ও তার আসল রূপ প্রকাশ করতে শুরু করলো। ঘরের তাপমাত্রা হিমাঙ্গের নিচে নেমে এলো। আমাদের নিঃশ্বাস ঘন হয়ে জমতে শুরু করলো। মোমবাতি দপ দপ করে নিভে যেতে শুরু করলো একে একে। ঘরের কোনায় জমে থাকা অন্ধকারগুলো যেন আকার নিতে শুরু করলো, জীবন্ত হয়ে উঠলো। আমি স্পষ্ট দেখলাম ছায়ার মধ্য দিয়ে বিভৎস স্বভাবও নড়াচড়া করছে। বাতাসে ভেসে আসতে লাগলো পচা মাংসের তীব্র দুর্গন্ধ। আর নীলার শরীরটা, সেটা আর মানুষের ছিল না। ওটা বৃত্তের ভেতরেই শূন্যে প্রায় এক হাত উপরে ভাসছিল। ওর হাত পা গুলো রীতিমতো বেঁকে বেঁকে যেতে লাগলো। বটবট করে রীতিমতো হাড় ভাঙার শব্দ হতে লাগলো। ওর মুখটা হা হয়ে গেল আর সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। বিভৎস এক দৃশ্য দেখলাম। ওর নাম বল, নাম বল! রেজাউল রীতিমতো চিৎকার করে উঠলো। তার হাতের পিতলের পাত্র থেকে পানি ছিটিয়ে দিলেন নীলার শরীরে। সাথে সাথে ওর শরীর থেকে মাংস পোড়ার মতো গন্ধ বের হতে লাগলো। আর যন্ত্রণায় এমন ভাবে চিৎকার করে উঠলো যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোর নাম কি বল, বল! ওর অতল থেকে এসেছিস তুই। সতরা যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, আমার কোনো নাম নেই। আমি ফ্রিজ গোত্রের জিন। আমি শেষ। প্রত্যেকটি অস্তিত্বের একটা নাম আছে। রেজাউল সাহেব তার পাঠের গতি আরো বাড়িয়ে দিলেন। তার সঙ্গী লোকটি তখন সেই চার কোনা পাথরটা তুলে নিয়ে নীলার কপালে ছোঁয়ানোর চেষ্টা করতে লাগলো। ঠিক সেই সময় ঘটলো একটা ঘটনা। প্রচন্ড ধস্তাধস্তির মধ্যে এক মুহূর্তের জন্য নীলার চোখ স্বাভাবিক হয়ে এলো। ওর দৃষ্টিশক্তি যেন আমার উপরে এলো। সে অসীম যন্ত্রণার অন্ধকারের মাঝে আমি আমার বোনকে চিনতে পারলাম। ওর ঠোঁট দুটো সামান্য নড়ল, কোনো শব্দ বের হলো না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম ও আমাকে ডাকছে, ভাইয়া। ওই একটা মুহূর্তেই যথেষ্ট ছিল। রেজাউল সাহেব যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিলেন। তিনি তার সর্বশক্তি দিয়ে এমন এক শব্দ উচ্চারণ করলেন যা কোনো মানুষের কণ্ঠ থেকে বের হওয়া সম্ভব নয়। মনে হলো শব্দটা এই ঘর থেকে নয়, বরং মহাবিশ্বের কোনো এক জায়গা থেকে আসছে। সাথে সাথে একটা বিস্ফোরণের মতো শব্দ হলো। ঘরের সমস্ত কাচের জানালা ঝনঝন করে ভেঙে পড়লো। একটা তীব্র শীতল বাতাসের ঝাপটা আমাদের সবাইকে পেছনে ঠেলে ফেলে দিল। শেষ বোমবাতিটাও নিভে গিয়ে ঘরটা ডুবে গেল
নিকশ কালো অন্ধকারে। আর সেই অন্ধকারের মধ্যে আমি শুনলাম হাজার হাজার কণ্ঠের এক সম্মিলিত আর্তনাদ, যা ধীরে ধীরে মিলিয়ে গেল অতল গহ্বরে। তারপর সব শান্ত, জমাট বাঁধা হিমশীতল নিস্তব্ধতা। বাবা টর্চ লাইটটা খুঁজে নিয়ে জানাতেই আমরা দেখলাম বৃত্তের ভিতরে নীলা নিস্তেজ হয়ে পড়ে আছেন। তার শরীরটা একদম ফ্যাকাশে, ঠোঁট নীল, কিন্তু তার মুখটা শান্ত। সেই হিংস্রতার চিহ্ন মাত্র নেই। রিজল সাহেব আর তার সঙ্গী দুজনেই হাঁটু গেড়ে বসে হাঁপাচ্ছেন, যেন তারা নিজেরাই জীবনের সমস্ত শক্তি ক্ষয় করে ফেলেছেন। এরপর অনেক দিন সময় লেগেছিল নীলার সুস্থ হতে। প্রায় 41 দিন পর্যন্ত নীলা একই রকম ভাবে একটা রিচুয়ালের উপর দিয়ে গিয়েছিল। তাকে বলে রাখা হয়েছিল একটা তাবিজ সবসময় তার গলায় ঝুলিয়ে রাখতে হবে, না হলে যে কোনো সময় সে জিন, সে প্রেত আবারও ফিরে আসতে পারে। আমরা সে 41 দিন পর্যন্ত তাবিজ নীলার গলায় পরিয়েছিলাম, পানি পড়া খাইয়েছিলাম, তাকে নির্দিষ্ট নিয়মে গোসল করতে বলা হয়েছিল। সেই নিয়ম ফলো করে আমরা গোসলও করিয়েছিলাম এবং একটা সময় 41 দিন পর ধীরে ধীরে ও সুস্থ হয়ে ওঠে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন জেফরি ভাই, ঠিক 2 মাস যখন হলো, 60 দিনের মাথায় ও অদ্ভুতভাবে কোনো কারণ ছাড়া হঠাৎ করে গলায় ফাঁস দিয়ে নিজেই নিজেকে শেষ করে দেয়। কেন করেছিল ওই ঘটনা, বা কেনই বা সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল, তা আমাদের অজানা। কিন্তু আমরা যতদূর জানি এবং আমাদের কবিরাজ যতদূর বলেছিল, সেই জিনটি চলে গিয়েছিল এবং সে ইফরিত জিন ফিরে আসার কোনো আলামত সে কবিরাজ রিজল করিম খুঁজে পায়নি। এরপর থেকে আমাদের পরিবার একদম যেন শোকে কাতর হয়ে গেল। এখনো মা বোবা হয়ে গেছেন। মা আগের মতো কারোর সাথে কথা বলেন না, নিজেই নিজের ঘরে থাকেন, তসবি নিয়ে বসে থাকেন, সারাদিন শুধু আল্লাহ বিল্লাহ করেন আর নামাজ পড়েন। আর মাঝে মাঝেই সেই আয়নাটার দিকে তাকিয়ে আমাদের প্রিয় বোন নীলাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সত্যি বলতে কি, সেই দিনের পর থেকে সে আয়নাতে কোনো দিন কোনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। সে আয়নাটা আমাদের পাশে আজও আছে, কিন্তু সেখানে কোনো ইফরিত নেই, নেই কোনো জিনের বসবাস। একদম স্বাভাবিক একটা আয়না, সেগুন কাঠের আয়না। জেফরি ভাই, ঘটনাটি যদি ভালো লাগে তাহলে নির্দ্বিধায় শেয়ার করে দিবেন। কততম এপিসোডে শেয়ার করে দিবেন প্লিজ জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি বলছিলাম। Oh my God, what a beautiful story. What a স্টোরি অফ বিউটি বলা যেতেই পারে। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল আমাদের প্রিয় মেহেদি ভাই। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আপনি কে, বাট স্টোরি যেটা আপনি কালেক্ট করেছেন দুর্দান্ত স্টোরি ছিল, দুর্দান্ত, খুব ভালো একটা স্টোরি ছিল অ্যান্ড ক্রিপি একটা স্টোরি ছিল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভয়ঙ্কর সুন্দর ঘটনা ছিল। আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি, আপনি ঘটনাটি কালেক্ট করেছেন এবং আই হোপ যারা যারা শুনেছেন আপনাদের সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে। এবং আমি বলবো আপনাদের কাছে যদি আসলে ভালো লাগে দেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। দিস ইজ বেসিক্যালি ইট। আর তেমন কিছু বলবো না, আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখন পরবর্তী আর কোন ঘটনা আজকে প্লে করবো না, বাট কালকে আপনাদের জন্য ধামাকাটা এপিসোড থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড আই বিলিভ দ্যাট আপনাদের অনেক ভালো লাগবে কালকের ঘটনা। কালকে একটা জিনের ঘটনা আসবে, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে সেই ঘটনা। চলে যাচ্ছে আজকের মতো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা যদি চান ভৌতিক দুনিয়া ঘটনা পাঠাবেন, ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর একটা ওয়ে আছে, উইচ ইজ ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com। দিস ইজ বেসিক্যালি ইট। আর তেমন কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। কাল কথা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।